আসসালামু আলাইকুম। বর্তমান বাজারের মূল সমস্যাটা কোথায়? এ বিষয়ে যদি আমি বলতে চাই, আমি 4টা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং শেয়ার করবেন। বর্তমান সমস্যা কি ব্যাংকের ইন্টারেস্ট রেট বৃদ্ধি হয়েছে এই কারণে, না সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই কারণে, নাকি বর্তমান যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে তাদের সাথে মধ্যস্থতাকারীদের দ্বন্দ্ব? মধ্যস্থতাকারী বলতে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, এদের সাথে কি দ্বন্দ্ব? বড় বিনিয়োগকারীদের সাথে দ্বন্দ্ব, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফিক্স করছে এদের সাথে দ্বন্দ্ব, এই কারণে কি মার্কেট তারল্য সংকট কমে গেছে? নাকি বর্তমান কারসাজি চক্রের সাথে কমিশনের একটা সম্পর্ক আছে? এই 3টা বিষয় নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। আচ্ছা, প্রথমে আসি ব্যাংকের ইন্টারেস্ট রেট এবং সঞ্চয়পত্রের, মানে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে ইন্টারেস্ট রেট বৃদ্ধি। কিছুক্ষণ আগে আমি মিডওয়ে সিকিউরিটিজের যিনি এমডি, ওনার বক্তব্য শুনছিলাম 21 টেলিভিশনে। উনি বলতেছে ব্যাংকের ইন্টারেস্ট রেট বৃদ্ধি হওয়ার কারণে এটার একটা প্রভাব পুঁজিবাজারে পড়ছে। আচ্ছা, আমার প্রশ্ন, ব্যাংকের ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে যদি পুঁজিবাজার তারল্য সংকট হয়, 400-300 কোটি টাকার ঘরে চলে আসে লেনদেন, 5 তারিখের পরেও তো ব্যাংকের ইন্টারেস্ট রেট বৃদ্ধি ছিল, তখন কীভাবে 2000 কোটি টাকার লেনদেন হয়েছিল? 5 তারিখের পরে যে 1000 পয়েন্ট বাড়লো, তখন কীভাবে 2000 কোটি টাকার লেনদেন হয়েছিল? ওনার কাছে আমার এটার প্রশ্ন থাকলো। উনি না শুধু, এর আগে আবু আহমেদ, যিনি আইসিবির এখন প্রেসিডেন্ট, ওনাকেও সাংবাদিকরা প্রশ্ন করলে উনি একই কথা বলতো যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই কারণে পুঁজিবাজারের তারল্য সংকট। আমি পরিষ্কারভাবে বলি, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তারা কখনো ব্যাংকের ইন্টারেস্ট রেট খাওয়ার জন্য ব্যাংকে যাবে না। তারা যদি এখানে লসও করে তারা এখানেই থাকে। আসলে ব্যাংকের ইন্টারেস্ট রেট বা সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কখনও একজন বিনিয়োগকারী ওদিকে যাবে না। আপনি 5 তারিখে 2000 কোটি টাকার লেনদেন হলো, সেখানে এখন 400 কোটি টাকার লেনদেন। এই 2 মাসের ভিতরে কি সব টাকা ব্যাংকে ইন্টারেস্ট রেটে চলে গেছে? তখনও তো ইন্টারেস্ট রেট বাড়ছিল, এখনও বাড়ছে। এগুলো হচ্ছে মানে সাধারণ বিনিয়োগকারীদেরকে ধোঁকা দেওয়ার জন্য কথাবার্তাগুলো। এগুলো টোটালি ফলস, বাকওয়াস কথাবার্তা। এগুলোর কোনো ভিত্তি এবং মূল্য নেই। এবার আসেন দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে কমিশনের সাথে কি মধ্যস্থতাকারীদের সাথে কোনো দ্বন্দ্ব? আমি এটা মনে করতাম, কিছুদিন আগেও মনে করতাম, যেভাবে কমিশন এসে, রাশেদ মাকসুদের কমিশন এসে যেভাবে জরিমানা করতেছে, তদন্ত করতেছে, একে ধরতেছে ওকে ধরতেছে, মার্চেন্ট ব্যাংকের যে সাবেক সভাপতি সাইদুর রহমান, তার ফ্যামিলির পুরো ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ, আবুল খায়ের হিরোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ, শিবলি রুবাইতুল ইসলামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ, বা আর অন্য যারা আছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ, বিও অ্যাকাউন্ট জব্দ করে ফেলছে। তখন আমার ধারণা ছিল যে হ্যাঁ, হয়তো কমিশনের সাথে একটা দ্বন্দ্বের কারণে মার্কেটে এইভাবে পড়তেছে, কারণ তারা তাদের শেয়ারগুলোকে সেল করে দিচ্ছে। এটা আমার ধারণা ছিল, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। তখনকার প্রেক্ষাপটে মনে হয়েছে যে তাদের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না, কিন্তু বিষয়টা আসলে এটা নয়। তাদের জরিমানা করছে সম্পর্ক খারাপ, কারণ 15 বছর তারা ছিল, তারা অনেক দুর্নীতি করছে, অন্যায় করছে, সে কারণে তাদের ব্যাংক হিসাব বা বিও হিসাব, অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ করে ফেলছে কমিশন। এখন যেটা সমস্যা, মানে এখন আমি মনে করি বর্তমানে যারা এই মার্কেটে নতুন দরবেশ আসছে তাদের সাথে মূল সমস্যা হচ্ছে, আমি মনে করি এটা, বিগত দিনে যারা ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্ট জরিমানা, এগুলা মার্কেটের কোনো সমস্যা হয় নাই, এগুলোতে মার্কেটের কোনো সমস্যা না। মার্কেটের মূল সমস্যা হচ্ছে কমিশনের লোকজনের সাথেই বর্তমান যারা কারসাজি চক্র তাদের সাথে সম্পর্ক আছে। কিভাবে? আমি মনে করি এই কারণে, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় আন্দোলন করতেছে, সরাসরি আন্দোলন করতেছে, তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে গিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে, সেখানে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের মালিকেরা কিভাবে এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। আমি তো একজনের নামে বললাম, প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মালিক মোহাম্মদ মনিরুজ্জামান এমডি, ওনার আরও দুজনের নাম, আমি একজনের নাম, ওনাদের এই মুহূর্তে আমার নাম স্মরণে, 3 জন ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা টেলিভিশন টক শোতে এসে বিনিয়োগকারীদের এই আন্দোলনকে বলতেছে এটা
যারা স্পেকুলেশন করে, যারা জেড ক্যাটাগরি শেয়ার কিনতেছে, তারাই আন্দোলন করতেছে। বিনিয়োগকারীদের এখানে কোনো ইয়ে নাই। আচ্ছা, শুধু তারা না, সাংবাদিকরাও বিনিয়োগকারীদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেছে, মানে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা। আমার কথা হচ্ছে, এই পুঁজিবাজারে শুধু যে যারা রাস্তায় আন্দোলন করতেছে তাদের তো টাকা, মানে শেয়ার না, এখানে তো ব্রোকারেজ হাউসেরও কোটি কোটি টাকা শেয়ার। যারা রাস্তায় আন্দোলন করতেছে তাদের থেকেও বেশি শেয়ার ব্রোকারেজ হাউসগুলোর। আপনারা একটা জিনিস জানবেন, ব্রোকারেজ হাউসগুলো শুধু আমাদের বিও অ্যাকাউন্ট খুলে যে টাকা নিচ্ছে এটা না, কমিশন নিচ্ছে আমরা শেয়ার ট্রেড করলে বা সেল করলে বা বাই করলে। এর বাহিরেও ব্রোকারেজ হাউসের কোটি কোটি টাকার শেয়ার আছে। প্রত্যেকটা ব্রোকারেজ হাউস তাদের দুইটা অপশনে থাকে। তো তাদের শেয়ারগুলোর দাম কমতেছে না? কমতেছে। তারা কি রাস্তা আন্দোলন করতে নামছে? নামে নাই। কেন নামে নাই? নামে তো নাই, মানে তারা তো রাস্তা নামেই নাই। উল্টে আরও যেসব বিনিয়োগকারী রাস্তা আন্দোলন করতে নামছে তাদেরকে বলতেছে তারা স্পেকুলেশন করতেছে, তারা বাজে শেয়ার কিনছে, পচা শেয়ার কিনছে। এই কারণে তাদের শেয়ারের দাম পড়ে গেছে। কি বলে, এইটার জন্য তারা দেয়। আর বলতেছে যে বিগত সালে যারা ছিল তারাই এইগুলো করতেছে, মানে আওয়ামী গণনা যারা, তারা এখন অস্থিরতা তৈরি করার জন্য নাকি আন্দোলন করতেছে। তো সুতরাং আমি মনে করি যে তাদের এইসব কথাবার্তা সাংবাদিক এবং ব্রোকারেজ হাউসগুলো মালিক এবং মার্চেন্ট ব্যাংক আর কমিশনে ওই যে মানে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য র্যাব পুলিশের ছবি দিয়ে দেওয়া, এগুলো সবগুলো মিলে এক সূত্রে গাঁথলে আপনি দেখবেন যে এটার সাথে কারা কারা জড়িত। এখন সমস্যাটা কোথায়? মানে সমস্যা হচ্ছে কী বলে, তারল্য সংকট যেটা, সেটা হচ্ছে বড় বিনিয়োগকারীরা মার্কেটকে কোনো সাপোর্ট দিচ্ছে না। তারা মার্জিন ঋণ যারা নিয়েছেন, যেসব বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তাদেরকে নিঃস্ব করার জন্য তারা শেয়ারগুলোকে ফোর্স সেল করতেছে। করে তারা, এটার আরেকটা প্রমাণ আমি দিচ্ছি যে হাউসগুলো কীভাবে জড়িত। আপনারা গত পরশু একজন বয়স্ক লোক, উনি সরকারি চাকরিজীবী ছিল, দাড়িওয়ালা, লাল ওনার দাড়িওয়ালা, উনি বলছিল যে আমাকে শেলটেক ব্রোকারেজ হাউস বলতে আমার শেয়ারগুলো সেল করে দিয়েছে। মার্জিন ঋণ ছিল, ওনাকে জিজ্ঞেস না করে শেয়ার সেল করে দিয়েছে। ওনাকে গিয়ে প্রশ্ন করছে, আমাকে জিজ্ঞেস না করে আমার শেয়ার সেল করছেন কেন? শেলটেক ব্রোকারেজ হাউস পরিষ্কারভাবে বলে দিয়েছে, কমিশন বলছে, কমিশন থেকে নির্দেশ আছে সমস্ত শেয়ার সেল করে দেওয়ার জন্য। তো সেল করে দিলে এগুলো কিনে কারা? এই শেয়ারগুলো যে সেল করে দিচ্ছে এগুলো কিনতেছে কারা? আমি সমস্ত কিছু আপনারা এক সূত্রে গাঁথলে দেখবেন যে কমিশন, ব্রোকারেজ হাউস এবং কিছু বড় বিনিয়োগকারী, এখনকার যারা দরবেশ, আগের দরবেশের থেকে শেয়ারগুলোকে কম দামে কারসাজি করে কিনে নেওয়ার জন্যই মূলত মার্কেটকে এভাবে ফালানো হয়েছে। তো মার্কেটের পড়া শেষ, আমি মনে করি শেষ মুহূর্তে আছে মার্কেট, একদম শেষ বটম লাইনে আছে। এরপর আসলে পড়ার আর সুযোগ না, কারণ যেখানে 350 কোটি টাকার লেনদেন হয় ওই মার্কেট আর পড়ার কী থাকে? এরপরে পড়লে তো মার্কেটে বন্ধ হয়ে যাবে। এখন যে তারল্য সংকট দেখতেছেন, মার্কেটে কোনো লেনদেন নেই, এটার জন্য বড় বিনিয়োগকারীরাই দায়ী। বড় বিনিয়োগকারীরা মার্কেটে সিরিয়াল ট্রেড করে করে শেয়ারগুলোকে ফলাচ্ছে, আর মার্জিন কল খেয়ে খেয়ে সাধারণ বিনিয়োগকারীরা যারা, তারা অলরেডি বের হয়ে গেছে, যার কারণে এখন আপনারা কোনো লেনদেন আর দেখতেছেন না। মার্কেট এখন টোটালি ফ্ল্যাট হয়ে গেছে। এখান থেকে ইনশাল্লাহ মার্কেট বাউন্স ব্যাক করবে। জাস্ট ক্যাশ কোডে যাদের বিনিয়োগ আছে তারা একটু ধৈর্য ধরেন। আর মার্জিন ঋণ যারা, তারা আমার কথা তো শোনার কারণে না, কারণ তার কোর্টে কোনো শেয়ারে নেই এখন আর এই মুহূর্তে, কারণ তারা ফোর্সেলের আওতা পড়ে সব বের হয়ে চলে গেছে। আর মার্জিন ঋণ সাধারণত বড় বিনিয়োগকারীরা নেন, যারা 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা, তারাই মূলত মার্জিন ঋণ নেয়। ছোটোখাটো বিনিয়োগকারীরা মার্জিন ঋণ নিতে একটু ভয় পায়। হ্যাঁ, তো তাদের শেয়ারগুলো অলরেডি শেষ। এখন যে কয়টা শেয়ার আছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে, ফারলে কমিশন মনে হয় আর ব্রোকারেজ হাউসগুলো ফারলে তাদের শেয়ারগুলোও নিয়ে যেত, যদি আইন টাইন থাকতো কোনো রকম, যে না ক্যাশ কোডের শেয়ারও তাদেরকে না বলে নেওয়া যাবে, হয়তো তারা এইভাবে নিয়ে যেত। এখন হয়তো এটা পারতেছে না, এই কারণে নিচ্ছে না। আপনারা একটু ধৈর্য ধরবেন, ভালো থাকবেন। যে তারল্য সংকট দেখতেছেন, এখন যে অস্থিরতা দেখতেছেন, আজকের ইন্ডেক্সের যে অবস্থা, লেনদেনের পরিমাণ কমে যাওয়া, ইন্ডেক্সের পয়েন্ট কমে যাওয়া, পয়েন্ট মোটামুটি এখন 11 পয়েন্টের মতো মাইনাস আজকে, এবং লেনদেন কমে যাওয়া, মার্কেট একটা মানে মনে হচ্ছে মার্কেট একটা জায়গায় এসে থামতেছে, যে একদম শার্প যে ফল সেটা থামতেছে। আশা করি সামনের দিনগুলো ভালো কিছু হবে। আপনাদের একটু ধৈর্য দরকার এবং একটু স্থিতিশীলতা দরকার। আশা করি আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।